আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ক্লাস আলোচনা করছি তোমাদের গণিত বিষয়ের পঞ্চম অভিজ্ঞতা জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ। সেক্ষেত্রে গত ক্লাসে আমরা তোমাদের এই 98 পৃষ্ঠার এতটুকু পর্যন্ত কভার করেছিলাম, অর্থাৎ সমকোণী ত্রিভুজের যে পিথাগোরাসের সূত্রটা আছে আমরা সেটা জেনেছিলাম, যেখানে আমরা পেয়েছিলাম অতিভুজ স্কয়ার সমান তোমার ভূমি স্কয়ার প্লাস উচ্চতা বা লম্ব স্কয়ার যেটাই হোক, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা ছিল পিথাগোরাসের উপপাদ্য এবং আজকে আমরা এই উপপাদ্যটার আরো একটু বিশ্লেষণ সম্পর্কে জানব। সেক্ষেত্রে দেখো, জেনে রাখো এই অংশের মধ্যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে গ্রিক দার্শনিক ও গণিতবিদ পিথাগোরাস সমকোণী ত্রিভুজের এই বিশেষ বৈশিষ্ট্যটি নিরূপণ করেন। এই জন্য এটিকে পিথাগোরাসের উপপাদ্য বলা হয়। তার নামে এই উপপাদ্যের নামকরণ করা হলেও আরও প্রাচীনকাল থেকে এই উপপাদ্যটির ব্যবহার খুঁজে পাওয়া যায়। এর ব্যবহার দেখা যায় ব্যাবিলনীয়দের, অর্থাৎ ব্যাবিলন যে সভ্যতা রয়েছে ওই ব্যাবিলনীয়দের ব্যবহৃত বস্তুতে। আবার জানা যায় যে খ্রিস্টপূর্ব 800 থেকে 400 এর মধ্যে, একটু মনে রাখবা, অর্থাৎ খ্রিস্ট আবিষ্কারের 800 থেকে 400 বছর আগে ভারতীয় উপমহাদেশের অনেক গণিতবিদও এই উপপাদ্যটি বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। ধারণা করা হয়ে থাকে পিথাগোরাস বর্তমান তুরস্কের কাছাকাছি সামুস দ্বীপে জন্মগ্রহণ করেন, যেটা তুরস্কের সামুস দ্বীপ। সংখ্যাতত্ত্ব, ত্রিমাত্রিক এবং ক্ষেত্রফল সম্পর্কিত জ্যামিতিতে তার অবদান খুঁজে পাওয়া যায়। পিথাগোরাস বিভিন্ন সংখ্যার সম্পর্ক নির্ণয়ে উৎসুক ছিলেন এবং যার প্রতিফলন হলো পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যের ক্ষেত্রে আরেকটি মজার ঘটনা হলো পিথাগোরাসিয়ান ত্রয়ী। এটা একটু মাথায় রাখবা, ত্রয়ী মানে হচ্ছে 3। এখন কেন পিথাগোরাসিয়ান ত্রয়ী সেটা একটু জানো। যখন একটি সমকোণী ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য পূর্ণ সংখ্যা হয় তখন আমরা পিথাগোরাসিয়ান ত্রয়ী পাই। যে 3টি পূর্ণ সংখ্যা সমকোণী ত্রিভুজের এই বৈশিষ্ট্য মেনে চলে তাদেরকে মূলত আমরা পিথাগোরাসিয়ান ত্রয়ী বলতে পারি। যেমন 3, 4, 5, যেখানে এই 5টা হচ্ছে অতিভুজ আর বাকি যে দুইটা এগুলো একটা লম্বা আর একটা ভূমি হতে পারে। এর মধ্যে এই 13টা হচ্ছে অতিভুজ আর বাকি 5 এবং 12 এর মধ্যে একটা লম্বা একটা ভূমি হতে পারে। তো এই দুইটা আমরা পিথাগোরাসিয়ান ত্রয়ী পেলাম। এরকম আরো অনেক পিথাগোরাসিয়ান ত্রয়ী রয়েছে, যেমন আমি তোমাদেরকে বলি 6, 8 এবং 10, এটা একটা পিথাগোরাসিয়ান ত্রয়ী এরকম আছে। এরপর দেখো, এবার তোমাদের একটি প্রশ্ন করি, আমরা যদি ইচ্ছাকৃতভাবে কোনো সমকোণী ত্রিভুজের ভূমি ও উচ্চতার পূর্ণ সংখ্যা নিই তবে সবসময় অতিভুজ পূর্ণ সংখ্যা হতে পারে? এটা কিন্তু সবসময় হতে পারে না, এটা আমরা একটু পর দেখব। অথবা যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য পূর্ণ সংখ্যায় নিলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য পূর্ণ সংখ্যা হবে কি? এটাও হবে না, এটা আমরা এখন চেক করে দেখব। এটার জন্য আমাদের এখানে অনেকগুলা প্রশ্ন রয়েছে, আমরা আনসার দিতে পারবো। তো এরকম যে সবসময় পিথাগোরাসিয়ান ত্রয়ী হবে তা কিন্তু নয়। যেমন আমরা আনসারের মাধ্যমে এটা তোমাদেরকে দেখাইতে পারি। যেমন দেখো, আমি যদি লম্বকে 7 সেন্টিমিটার ধরি, এরপর ভূমিকে যদি আমি 6 সেন্টিমিটার ধরি, তাহলে আমার যে অতিভুজটা যদি আমি সূত্র দিয়ে বের করি, কারণ আমরা তো জানি আমরা এখান থেকে আমরা আমাদের সূত্রটা বের করে নিতে পারি, যে আমাদের যে কাঙ্ক্ষিত সূত্র। শিক্ষার্থীরা ওকে, দেখো, ডান। তা আমরা পিথাগোরাসের যে সূত্র সেই সূত্রটাই মূলত আমরা এখানে নিচ্ছি। ওকে, অতিভুজ স্কয়ার সমান আমাদের যে সূত্র সেটি হচ্ছে অতিভুজ বা অতি স্কয়ার সমান লম্ব বলতে পারো বা উচ্চতাও বলতে পারো, আমি লম্ব দিলাম, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এরপর আমি যদি অতিভুজ বের করি তাহলে তোমরা জানো যে এই যে স্কয়ার যখন পরিবর্তিত হবে অর্থাৎ পক্ষান্তর করা হবে তখন সেটা রুট হিসেবে যাবে। তাহলে এখানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার থাকবে। এবার দেখো, আমি যখন লম্বের মান আমাদের এই যে কাঙ্ক্ষিত বই থেকে যে 7টা রয়েছে এই 7 এবং ভূমির মান যে 6 এটা বসাই দিব, তাহলে দেখো আমাদের আনসারটা কত দাঁড়াচ্ছে। স্যার এই যে 7 স্কয়ার প্লাস 6 স্কয়ার, তাহলে আমরা জানি 7 স্কয়ার মানে হচ্ছে 49 আর 6 স্কয়ার মানে হচ্ছে 36। এখন এই দুইটাকে যদি আমি এখন ক্যালকুলেশন করি এবং একে যদি আমি রুট করি তাহলে সেটা হচ্ছে 9.21, যেটা কখনো পূর্ণ সংখ্যা নয়। তাহলে তুমি যদি যে কোনো একটা সমকোণী ত্রিভুজের মধ্যে দুইটা পূর্ণ সংখ্যা নাও তাহলে তৃতীয় যে বাহুটি রয়েছে সেই তৃতীয় বাহুটি পূর্ণ সংখ্যা আসতেও পারে আবার নাও আসতে পারে। তো আমরা আমাদের আনসারটা দিয়ে দিয়েছি, আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো।
এরপর আমাদের একটি একক কর্মপত্র রয়েছে, বিকল্প উপায়ে পিথাগোরাসের উপপাদ্য। আমরা এখন সেটা একটু দেখব। তার আগে এখানে দেখো, তোমাদের একটা কাজ করতে হবে। এরকম কাগজ কেটে এইরকম সাইজের 4টা সমকোণী ত্রিভুজ তোমাদেরকে নিতে হবে। এখানে বলা হয়েছে 4টা সমকোণী ত্রিভুজ তোমাদেরকে নিতে হবে। নেওয়ার পরে তোমাদের যে কাজটি সেটি হচ্ছে, এই যে ত্রিভুজ 4টা নিয়েছো, এই ত্রিভুজ 4টাকে আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। এরকম সাইজে তোমরা সাজাবে। ওকে, এ হলো আমাদের ত্রিভুজ 4টি। এবার এই যে ত্রিভুজগুলোকে দেখো, আমি একদম একটার সাথে আরেকটা জোড়া লাগিয়ে দিচ্ছি এবং আমি এখানে বিভিন্ন কালার নিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। এই যে দেখো, ওকে, ডান। এভাবে একটু সাইজ করে নিবা। হয়ে গেল, মোটামুটি হয়েছে। এরকম ভাবে তোমরা 4টা ত্রিভুজ এভাবে এরকম করে করে লাগিয়ে দিবা। ডান। জাস্ট এই ত্রিভুজটা একটু হালকা বাঁকা হয়েছে, এটাকে একটু সোজা করে দিবা। এই হলো বিষয়। আশা করি এটাকে একটু সোজা করলে হয়ে যাবে। হয়ে গেল। এবার আমরা এই যে ত্রিভুজগুলো নিলাম, এর মধ্যে আমরা এখানে যে লম্ব ধরেছে তারা এ, এরপরে ভূমি হচ্ছে বি, আর অতিভুজ হচ্ছে সি। তাহলে আমরা সবগুলাকে দিয়ে দিচ্ছি। স্যার, লম্ব হচ্ছে এ, অতিভুজ হচ্ছে সি, আর ভূমি হচ্ছে বি। আমরা সব সময় যেটা ছোট সেটাকে লম্ব ধরেছি, আর বড়টাকে ভূমি ধরেছি, আর যেটা তির্যকভাবে রয়েছে সেটা অতিভুজ। তাহলে এটা এ হবে, এটা বি হবে, এটা তির্যক, সো এটা অতিভুজ। এটা এ হবে, এটা বি হবে, এবং এটা সি হবে। অর্থাৎ আমরা যখন প্রত্যেকটা বাহু দেখতে পেলাম, একটা এ, একটা বি, একটা এ আরেকটা বি, এরপরে এরপর বি, এরপর এ, এরপর বি, অর্থাৎ এ বি পরপর ক্রমানুসারে রয়েছে, আর মাঝখানে সবগুলা সি হয়ে গেল, এবং এটা হচ্ছে আমার একটা ফাঁকা জায়গা যেটা সাদা অংশের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি যখন এখানকার যে কোনো একটা বাহু এখন আমি চিন্তা করব, তাহলে যে কোনো একটা বাহু হবে স্যার এ এবং বি যোগ করলে যতটুকু হবে ঠিক ততটুকু। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পুরো চিত্রটি একটা বর্গক্ষেত্র হয়ে গেল, যেখানে এই বাহুর মানও এ প্লাস বি, এটাও এ প্লাস বি, এবং এটাও এ প্লাস বি। তাহলে দেখো তো, আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইজিলি বের করতে পারি। সেটা হচ্ছে কি, এ প্লাস বি যেহেতু, তাহলে এ প্লাস বি গুণ এ প্লাস বি অথবা এ প্লাস বি হোল স্কোয়ার, এটাই হচ্ছে আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা সমকোণী ত্রিভুজের অতিভুজকে আমরা সি ধরেছি, অপর দুটা বাহুকে একটাকে এ আরেকটাকে বি ধরেছি। এর মধ্যে আমি লম্বটাকে এ দিয়েছি চিত্র অনুযায়ী, আর ভূমিটাকে বি দিয়েছি। এবং এই 4টা ত্রিভুজকে আমি যখন পরপর সাজিয়েছি, তখন আমি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পেয়েছি এ প্লাস বি সহ বিশিষ্ট একটা বর্গক্ষেত্র, আমি বড় বর্গক্ষেত্র পেয়েছি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এবং এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে কি স্যার এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে শিক্ষার্থীরা, আমাদের এই যে এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি যেহেতু বর্গক্ষেত্র, তাহলে আমরা কিন্তু অলরেডি ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন আমরা দেখব এখানে যে 4টা ত্রিভুজ আছে, 1টা 2টা 3টা এবং 4টা, এই প্রত্যেকটা ত্রিভুজের মধ্যে তুমি যদি একটু লক্ষ্য করে দেখো, স্যার লম্ব হচ্ছে এ, ভূমি হচ্ছে বি, অর্থাৎ প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি বের করি, স্যার হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এরকম ত্রিভুজ কয়টা আছে স্যার? 4টা আছে, তাহলে 4 দিয়ে গুণ হবে। তাহলে সেক্ষেত্রে দেখো, এই যে দেখো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা 4 দিয়ে গুণ হয়েছে, যেহেতু 4টা আছে। তাহলে 4 দিয়ে গুণ করলে কি হবে সেটা একটু দেখো। স্যার 2 দিয়ে এটাকে ক্যান্সেল করলে 2, তাহলে 2 এবং এ বি যদি আমি গুণ করি, তাহলে আমাদের আনসারটা আসছে টুয়াইস এ বি। এটা হচ্ছে 4টা ত্রিভুজের ক্ষেত্রফল। বাট এই যে ফাঁকা জায়গা, এটার ক্ষেত্রফল কিন্তু স্যার আমরা বের করি নাই, এবং এটার ক্ষেত্রফল একদম সহজ। এখানেও যেহেতু প্রত্যেকটা বাহু সমান সি সি সি, তাহলে এটা একটা বর্গক্ষেত্র, তাহলে তার ক্ষেত্রফল হবে এই যে সি স্কোয়ার। এটা হচ্ছে মূলত ফাঁকা জায়গার ক্ষেত্রফল, যেহেতু এটা একটা বর্গক্ষেত্র, কারণ তার ক্ষেত্রফল বাহু গুণ বাহু অথবা বাহু স্কোয়ার হবে, এটাই স্বাভাবিক। এখন এই বর্গক্ষেত্রফলটিকে যদি আমি এখন সম্পূর্ণরূপে এক্সপ্লেনেশন করি, তাহলে আমরা 4টা ত্রিভুজ পাচ্ছি আর একটা বর্গক্ষেত্র পাচ্ছি, এবং এগুলোর ভিত্তিতে আমরা এখন এই যে সূত্রটি, এই সূত্রটি প্রমাণ করব। সেক্ষেত্রে দেখো, আমি এখন প্রমাণ করছি। তাহলে আমাদের যে বড় যে ক্ষেত্রটি ছিল, ওই বড় ক্ষেত্রটি ছিল একটি বর্গক্ষেত্র, এবং এই বর্গক্ষেত্রটাকে যদি স্যার আমরা ভাঙি, তাহলে আমরা ত্রিভুজ ক্ষেত্র পাচ্ছি, 4টা ত্রিভুজ ক্ষেত্র পাচ্ছি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এবং একটা বর্গক্ষেত্র পেয়েছি, এবং তার ক্ষেত্রফল হচ্ছে সি স্কোয়ার। এবং আমরা এখানে ক্যালকুলেশন করি, এটা 2 পেয়েছিলাম, এরপরে
আমরা এটা একটু ক্যালকুলেশন করে ফেলি, 2x ab এবং একটা হচ্ছে c স্কয়ার। এবার আমরা কি করব, এই অংশটার সূত্র বের করব, সূত্র লিখব, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2x ab প্লাস b স্কয়ার, আমাদের কাঙ্ক্ষিত সূত্র। এখন আমরা কি করব, বাম পাশ থেকে 2x ab কে যদি পক্ষান্তর করি তাহলে সেটা মাইনাস 2x ab হবে, এবং এই যে মাইনাস 2x ab এবং প্লাস 2x ab দুটো ক্যান্সেল হয়ে আমাদের সে কাঙ্ক্ষিত যে সূত্রটি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান যে c স্কয়ার, এটা চলে এসেছে কিনা একটু কষ্ট করে দেখো, এবং আশা করছি তোমরা এই যে দেখতে পেয়েছো আমাদের প্রমাণটি কিন্তু চলে এসেছে। এবং এখানেও দেখো আমরা তোমাদের জন্য এখানে করে রেখেছি, এই যে এটা হচ্ছে আমাদের একদম বড় ক্ষেত্রটির ক্ষেত্রফল, যেখানে আমরা 4টা ত্রিভুজ পেয়েছি এবং একটা বর্গ পেয়েছি। দুইটার ক্ষেত্রফল বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে এই যে 2ab ক্যান্সেল হয়ে আমাদের প্রমাণটা কিন্তু চলে এসেছে। সেক্ষেত্রে তোমরা জানো আমাদের একটি অনলাইন পেইড কোর্স চলমান রয়েছে, যেখানে আমরা গণিত এবং বিজ্ঞানটা পড়াই। আমাদের সাইকেল 2 মের 1 তারিখ থেকে শুরু হবে, এবং সেখানে আমরা কোন কোন অভিজ্ঞতাগুলো পড়াবো সে সম্পর্কে জানার জন্য তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা তোমরা চাইলে আমাদের আরফাত একাডেমির ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকেও বিস্তারিত বিজ্ঞপ্তিটা জেনে নিতে পারো। আমরা আশা করছি সাইকেল 1 থেকে সাইকেল 2 বেশ ইনফরমেটিভ হবে। সুতরাং তোমরা দেরি না করে অবশ্যই 20 এপ্রিলের মধ্যে যদি তোমরা ভর্তি হও তাহলে 20% ডিসকাউন্ট রয়েছে ঈদ এবং পহেলা বৈশাখ উপলক্ষে। আর যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে। এখানে তোমরা গণিত এবং বিজ্ঞানের সকল ক্লাসগুলো পেয়ে যাবে। সকল ক্লাসগুলো করে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে, এবং বাংলাদেশের কোন জায়গা থেকে তোমরা ক্লাসগুলো করছো, তোমাদের স্কুলের নামটা মেনশন করবা, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা। আর আমাদের হোম ট্যাবে আসলে তোমরা আমাদের যে সেকেন্ড চ্যানেল আরফাত স্যার সেটা অবশ্যই দেখতে পাবে, এবং তোমাদেরকে অনুরোধ করব আমাদের যে সেকেন্ড চ্যানেল আরফাত স্যার সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমরা সেখানেও ক্লাসগুলো আপলোড করে থাকি। সুতরাং চলো আমরা আমাদের পরবর্তী অংশের মধ্যে যাই। সেক্ষেত্রে এরপর কিন্তু এমন কি হতে পারে, ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর যে বাহুগুলো রয়েছে সেই বাহুগুলোর ক্ষেত্রফলের সমান নয়, তখন কি সেটা সমকোণী ত্রিভুজ হবে? কখনোই হবে না, এবং আমরা এখন সেটা দেখব। এবং পাশাপাশি আমাদের যে এখানে যে বলেছিল যে পূর্ণ সংখ্যা হবে সবসময় যে পূর্ণ সংখ্যা হয় না সেটাও আমরা জাস্টিফাই করে নিব। তাহলে দেখো এখানে একটা একক কাজ রয়েছে, নিজের ইচ্ছে মতো 3টা বাহুর দৈর্ঘ্য নিলাম, এর মধ্যে একটা এ আর একটা বি এবং আরেকটা সি নিয়ে আমরা ত্রিভুজ গঠন করলাম। তবে শর্ত প্রযোজ্য, এ স্কয়ারের মান বি স্কয়ার এবং সি স্কয়ারের যোগফলের সমান হবে না, অথবা বি স্কয়ারের মান সি স্কয়ার এবং এ স্কয়ারের যোগফলের সমান হবে না। একইভাবে সি স্কয়ারের মানটা এ স্কয়ার এবং বি স্কয়ারের যোগফলের সমান হবে না। বাহু 3টি দিয়ে আমরা ত্রিভুজ গঠন করে কোণগুলো পরিমাপ করব। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ত্রিভুজ গঠন করার পর কোণগুলো পরিমাপ করতে হবে। এরপর ত্রিভুজের যে কোনো একটি কোণ সমকোণ হয়েছে কি, বা ত্রিভুজটি কোন ধরনের হয়েছে সেটা আমাদের দেখতে হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডিউটি। তাহলে শিক্ষার্থীরা দেখো আমরা তোমাদের জন্য এখানে একটা ত্রিভুজ অঙ্কন করে রেখেছি, যার মধ্যে দুইটা বাহু হচ্ছে 7 অর্থাৎ 7 সেমি এবং আরেকটা হচ্ছে 6 সেমি, এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ এবিসি। তোমরা যদি ক্যালকুলেশন করে দেখো তাহলে 100% শিওর আমরা যে এই বাহুগুলো নিলাম এই বাহুগুলোর প্রেক্ষিতে যদি তোমরা ক্যালকুলেশন করো, এ স্কয়ারের মানটা হবে 36, বি স্কয়ার হবে 7 স্কয়ার মানে 49, সি স্কয়ার হবে 7 স্কয়ার মানে 49, কারণ তোমরা দেখতে পাচ্ছ বি এর মানও 7, সি এর মানও 7, বাট এর মানটা হচ্ছে 6। এরপর তোমরা আরো যদি ক্যালকুলেশন করে দেখো তাহলে এই 36 এবং 49 যোগ করলে কখনো এই 49 এর সমান হবে না, বা 49 যোগ করলে কখনো 36 এর সমান হবে না, বা 36 আর লাস্টের 49 যোগ করলে কখনো এই মধ্যখানের 49 এর সমান হবে না। অর্থাৎ আমাদের যে 3টা শর্ত ছিল সবগুলো শর্ত আমরা জাস্টিফাই করেছি। এবার আমরা কোনগুলা পরিমাপ করব। সেক্ষেত্রে দেখো এখানে যেহেতু আমরা চাঁদা দিয়ে যদি পরিমাপ করি, যেহেতু এই দুইটা বাহু সমান, তাহলে অবভিয়াসলি না, একেবারে 100% সত্য যে তাদের মধ্যবর্তী কোণ দুটা সমান হবে, অর্থাৎ এই কোণ দুটা 65 ডিগ্রি হবে। অর্থাৎ এই বি কোণ এবং সি কোণ দুইটা 65 হবে। বাকি যে এ কোণটা রয়েছে সেটা 180 থেকে দুইটা 65 বিয়োগ দিলেই অবভিয়াসলি চলে আসবে, সেটা হচ্ছে 50 ডিগ্রি। কারণ আমরা জানি একটা ত্রিভুজের মধ্যে 3 গুণের সমষ্টি 180 ডিগ্রি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা এ কোণ পেয়েছি 90 ডিগ্রি ছোট, বি কোণও 90 ডিগ্রি ছোট, সি কোণও 90 ডিগ্রি ছোট। তাহলে আমরা বলতে পারি না এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ? তাহলে হয়ে গেল। এরপরে আমাদেরকে বলেছে যদি আমরা এই 3টা শর্ত থেকে যে কোনো একটা শর্তের মধ্যে রাজি হই, দেখো এ স্কয়ারের মান যদি বি স্কয়ার এবং সি স্কয়ারের যোগফল থেকে সমান হয়,
বা বি স্কয়ারের মান যদি সি স্কয়ার এবং এ স্কয়ারের যোগফল থেকে সমান হয়, অথবা সি স্কয়ারের মান যদি এ স্কয়ার এবং বি স্কয়ারের যোগফল থেকে সমান হয়, আমরা এটা নিয়ে করছি। তবে ত্রিভুজটি স্থূলকোণী হবে, অন্যথায় ত্রিভুজটি সূক্ষ্মকোণী হবে। তাহলে আমরা এই শর্তটা এখান থেকে 3টা থেকে আমরা এই শর্তটা ফিল আপ করে দেখি আদৌ এটা সূক্ষ্মকোণী স্থূলকোণী হয় কিনা, সেটা আমরা এখন দেখব এ কথাটি সত্য বলছে কিনা। তাহলে আমরা একটু দেখছি। শিক্ষার্থীরা, আমরা এখানে সি বাহুটা নিয়েছিলাম 12 সামথিং, একইভাবে এ এবং বি কে নিয়েছি আমরা তোমার 6 এবং 8 করে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যেহেতু এ এর মান তোমার 6, তাহলে তাকে বর্গ করলে অবভিয়াসলি 36 হবে। বি এর মান যেহেতু 8, তাকে বর্গ করলে অবভিয়াসলি 64 হবে, এবং সি এর মান যেহেতু 12.165, তাহলে একে বর্গ করলে অবশ্যই 148 হবে। এবং তোমরা এখান থেকে আমরা যে সত্যটা ফিল আপ করেছি, তোমরা দেখো এখানে অবশ্যই তুমি 36 এবং 64কে যোগ করলে কখনো 148 এর সমান হবে না, অথবা 64 এবং 148 যোগ করলে কখনো 36 এর সমান হবে না, অথবা 36 এবং 148 যোগ করলে কখনো 64 এর সমান হবে না। অর্থাৎ আমরা যে 3টা শর্ত দিয়েছি, এই 3টা শর্ত কিন্তু একেবারেই 100% ফুলফিল করেছে। এবং তুমি এটাও দেখো যে আমরা যে থার্ড শর্তটা নিয়ে কাজ করেছি, এই থার্ড শর্তটা যেখানে দেখো এই যে সি স্কয়ারের মানটা এককভাবে 148, বাকি দুটো যোগ করলে কিন্তু সেটা হচ্ছে স্যার তোমার শুধুমাত্র 100, কারণ 8 স্কয়ার মানে 66 আর 6 স্কয়ার মানে হচ্ছে 36, তাহলে দুইটা যোগ করলে 100, এবং এটা অবশ্যই সি থেকে ছোট। এবং আমরা আমাদের যে সত্যটা দিয়েছিলাম সেই সত্যটা একেবারে 100% ফুলফিল করেছে বলে আমার বিশ্বাস। এবার আসো, আমরা যখন কোণগুলা ছাদা দিয়ে পরিমাপ করে দেখব, তাহলে এখানে আমরা বি কোণের পরিমাপটা দেখতে পাচ্ছি। বি কোণটা হচ্ছে 120 ডিগ্রি, এবং যেটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড়। তাহলে অবশ্যই ত্রিভুজটা স্থূলকোণী ত্রিভুজ, এবং বাকি যে কোণগুলা সেগুলা অবশ্যই 35 এবং 25 এটা ছাদা দিয়ে আমরা পরিমাপ করেছি। তাহলে কথাটি যে সত্য সেটা হচ্ছে কি, যে কোনো একটা বাহুর মান যদি বাকি দুটা যোগফলের বর্গের যোগফল থেকে বড় হয়, যে কোনো একটা বাহুর বর্গ বাকি দুটা বাহুর বর্গের যোগফল থেকে বড় হয়, তাহলে সেটা অবশ্যই স্থূলকোণী হবে। সেটা হোক না শর্ত আমি যে দুটা ফিল আপ করি নাই, সেটা শর্ত এটার বেলায়ও ঠিক, এটার ক্ষেত্রেও ঠিক, বাট আমি কিন্তু এটা নিয়ে কাজ করেছি, তোমাদেরকে দেখিয়েছি। এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান না হলে ত্রিভুজটি কখনো সমকোণী হয় না। তাহলে আশা করি তোমরা তোমাদের এই আনসারটি পেয়েছো, ঠিক আছে? এবং এখানেও তোমরা এই আনসারটি হুবহু সেম টু সেম পেয়েছো। তাহলে এটা কখনো সমকোণী ত্রিভুজ হবে না যদি দুইটা বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান না হয়। অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান না হলে ত্রিভুজটি সমান হলে ত্রিভুজটি সমকোণী হবে, আর না হলে সেটা সমকোণী হবে না। এবং এই যে দেখো, ত্রিভুজের যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমষ্টির সমান, এবং এটা হচ্ছে তোমার পিথাগোরাসের উপপাদ্য, অর্থাৎ বিপরীত উপপাদ্য। কারণ আমরা বলতে পারি পিথাগোরাসের যে উপপাদ্যটি, সেই পিথাগোরাসের উপপাদ্যটি হচ্ছে, শিক্ষার্থীরা আমরা এই অংশের মধ্যে দেখাই, এটা দুইভাবে, একবার পিথাগোরাসের উপপাদ্য হিসেবে আসে, আরেকবার পিথাগোরাসের বিপরীত উপপাদ্য হিসেবে আসে। সেটা হচ্ছে তোমার আমি এই অংশের মধ্যে দিচ্ছি, দেখো এই যে এই কোণটা যদি সমকোণ হয়, অর্থাৎ যে কোনো একটা কোণ যদি সমকোণ হয় 100%, অতিভুজের উপর তুমি যদি বর্গক্ষেত্র অঙ্কন করো, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাকি দুই বাহুর উপর বর্গক্ষেত্র অঙ্কন করলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। আবার অন্যদিকে তুমি যদি বলো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি তৃতীয় বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে এই কোণটা অবভিয়াসলি 90 ডিগ্রি হবে, এবং এটাই হচ্ছে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য, যেটা এখানে বলা হয়েছে। আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি পিথাগোরাসের উপপাদ্য এবং বিপরীত উপপাদ্যগুলো। শিক্ষার্থীরা, তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ক্লাসগুলো করছো, অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে। ক্লাসগুলো ভালো লেগে থাকলে নিজেদের টাইমলাইনে শেয়ার করে দিবা, যাতে প্রয়োজনের মুহূর্তে তোমরা ক্লাসগুলো অতি দ্রুত পেয়ে যাও, এবং বন্ধুদেরকে ইনভাইট করবা। আর অবশ্যই আজকের এই ক্লাসের সমস্ত নোটস তোমরা আরফাত একাডেমির যে ফেসবুক গ্রুপটি রয়েছে, এই ফেসবুক গ্রুপটিতে সাবমিট করবা। এখানে অসংখ্য স্টুডেন্টস তাদের নোটসগুলো শেয়ার করে, তোমরা চাইলে তোমাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারো, এবং বন্ধুদেরকে অবশ্যই ইনভাইট করবা। শিক্ষার্থীরা, সবগুলা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। আর আগামী ক্লাসে আমি আকৃতি পরিমাপের বিভিন্ন কৌশল আয়ত্ত করি, এখান থেকেই তোমাদের ক্লাসটা শুরু করব। শিক্ষার্থীরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ, ধন্যবাদ।